পাঁচজন প্রাপ্তবয়স্ক বন্ধু তাদের কর্মজীবন শুরু করার আগে একসঙ্গে শেষবারের মতো থাইল্যান্ড ভ্রমণে বের হয়। একজন গাইড তাদের একটা চমৎকার এবং গোপন গুহা সিস্টেমের মধ্যে নিয়ে যায়, যার নাম হলো দ্য ডেভিলস মাউথ। যখন তারা গুহার ভিতরের জলে সাঁতার কাটছিল, তখন দেখলো প্রচুর সামুদ্রিক মাছ সেখানে মরে পড়ে রয়েছে। গাইডকে জিজ্ঞেস করায় সে বলল, কিছুদিন আগে এখানে একটা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় হয়েছিল। সেই ঝড়ের তোড়েই হয়তো নোনা জলের নানান সামুদ্রিক প্রাণীরা এই গুহার ভিতরে ঢুকে পড়েছে। গুহার জল যখন কিছুটা নামতে শুরু করে, তখন তারা বুঝতে পারে তাদের আগের এক ডুবুরি এখানে মারা গেছে, কারণ বাইরের সামুদ্রিক ঝড়ে সমুদ্রের ভয়ঙ্কর একটা বুল শার্ক এই গুহাতে ঢুকে পড়েছে। এরই মধ্যে গুহার ভিতরকার ধারালো ছুঁচলো পাথরে এক বন্ধুর পা কেটে প্রচন্ড রক্ত বের হয়। সেই রক্তের গন্ধ পেয়ে শার্ক এই পাঁচ বন্ধুকেও তাড়া করে বেড়ায়। গুহার অন্ধকার ও সংকীর্ণ সুড়ঙ্গের ভিতর শুরু হয় জীবন মৃত্যুর লড়াই। এই চরম বিপদের মুখে বন্ধুদের ভিতরে জমে থাকা মান অভিমান, অহংকার ও বিষাক্ত সম্পর্কগুলো সামনে চলে আসে। শেষ পর্যন্ত তারা এই মরণকূপ থেকে নিজেদের বাঁচাতে পারে কিনা, সেটি এই ছবিটির মূল পরিণতি। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, একটি হাইপ করে দেবেন আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্যারা, ম্যাক্স, জেমস, গ্রেগ এবং অ্যাড্রিয়েন এই পাঁচ বন্ধু বড় একটা বোট নিয়ে মাঝ সমুদ্রে তাদের জীবনটাকে এনজয় করতে বের হয়। অ্যাড্রিনে গ্রেগের গার্লফ্রেন্ড আর ম্যাক্স জেমসের। বিশাল মজা, দেদার ফুর্তি। এদেরই মধ্যে দুইজন প্রাণের বন্ধু হলো ম্যাক্স আর স্যারা। ওরা স্কুল লাইফ থেকেই একসাথেই আছে। অনেকক্ষণ মজা করবার পর ওরা দুই বন্ধু জলের মধ্যে পা ডুবিয়ে গল্প করতে বসলো। ম্যাক্স বলল, আমার সাথে এলে চল, আমরা সাবরিনা কার্পেন্টারের কোম্পানিতে কাজ করব। সারা বলল, কিন্তু আমাদের তো নিউ ইয়র্ক যাবার কথা হয়েছিল, এখন তুই হঠাৎ এলে যেতে বলছিস, সবকিছু চেঞ্জ করতে হবে তো। কারণ স্যারা এখানে একটা খুব ভালো জব পেয়েছিল, কিন্তু ম্যাক্স ওকে বারবার করে জোর করছে এলে যেতে। স্যারা বলল, ঠিক আছে, সেসব পরে দেখা যাবে, চল এখন সুইমিং করি। ম্যাক্স বলল, তুই চল, আমি ওদের দেখিয়ে আসি ফ্লিপ কাপটা কিভাবে খেলতে হয়। স্যারা সুইমিং করবার জন্য জলে নামলো। সুইমিং করবার সময় স্যারা স্কুবা ড্রাইভিং এর মাস্ক পরে জলের তলার মাছগুলোকে দেখছিল। জলের হেলে ও বোটের থেকে বেশ খানিকটা দূরে চলে যায়। ওদিকে বাকিরা বোটে ফ্লিপ কাপ খেলবার সময় অ্যাড্রিনে ম্যাক্সকে বলে গেল, তুই খেল, আমি বাথরুম থেকে আসছি। এরই মধ্যে বোটের ড্রাইভার এসে বলল, চলো এবার ফিরতে হবে, আরেকটা মেয়ে কোথায়? ম্যাক্স বলল, ও বাথরুমে গেছে। ড্রাইভার বোট চালু করে দেয়। এদিকে কারো খেয়ালই নেই যে স্যারা সমুদ্রেই রয়ে গেছে। স্যারাও দেখলো যে বোট ওকে ফেলে রেখে চলে যাচ্ছে। তখন ও চিৎকার করে ডাকলো, এই, আমি এখানেই রয়েছি, তোমরা ফিরে এসো। কিন্তু যেহেতু ও বেশ খানিকটা দূরে চলে গিয়েছিল, তাই ওর আওয়াজ কেউ শুনতেই পেল না। এবার স্যারা ভয় পেয়েছে। হঠাৎ ওর পায়ের তলায় কিছু একটা ঠেকলো। আমরা দেখি কতগুলো জেলিফিশ ওকে ঘিরে ধরেছে, ওর পায়ে কামড় বসাচ্ছে। ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে উঠল স্যারা, কিন্তু ওর চিৎকার শোনার মতো এখানে কেউ নেই। ওদিকে অ্যাড্রিনে বাথরুম থেকে ফিরে এসে বলল, স্যারা কোথায়? তখন ওদের স্যারার কথা মনে পড়ল এবং তৎক্ষণাৎ ওরা স্যারার কাছে ফিরে গেল। এরপর স্যারাকে বোটে তুলে নিয়ে আসা হয়। স্যারার দুটো পায়ে কালশিটের মতো দাগ পড়ে গেছে, প্রচন্ড ব্যথা করছে। জেলিফিশের আক্রমণ এতটাই খতরনাক। জেমস বলল, ওখানে কি অনেকগুলো জেলিফিশ ছিল নাকি? স্যারা বলল, যাও গুনে দেখে নাও, তোমরা তো আমাকে একাই ফেলে চলে এসেছিলে। আসলে জেমস প্রথমে স্যারারই বয়ফ্রেন্ড ছিল, এখন ও ম্যাক্সকে ভালোবাসে। অ্যাড্রিনে বলল, সরি, আমি জানতাম না যে তুই জলে আছিস। ম্যাক্স বলল, আমি জানতাম, কিন্তু মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল। যাই হোক, তীরে পৌঁছে লাঞ্চ টেবিলে ম্যাক্স দেখলো স্যারা ওর শরীরের দাগগুলো দেখছে। ম্যাক্স বলল, আমার না খুব রাগ হচ্ছে বোটের ড্রাইভারটার উপর। আমি ওই বোটটাকে খুব খারাপ রিভিউ দেব, দেখবি ও কিভাবে কাউকে ছেড়ে চলে আসতে পারে। স্যারা, তুই বললে আমি আমার বাবাকে বলে দেব, ড্রাইভারের উপর যেন কেস করে। স্যারা বলল, না, ড্রাইভারের কোনো দোষ নেই। ম্যাক্স বলল, ঠিকই বলেছিস, আজকের দিনটাই খারাপ ছিল। আমি উপরে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে তুই সুইমিং করতে নিচে নেমেছিস, আর আমি থোড়াই সবকিছুর ইনচার্জ আছি। স্যারা বলল, আছিসই তো, তোর কথা তো আমরা সবাই অন্ধের মতো ফলো করি। এই কথা শুনে ম্যাক্স রেগে গিয়ে খাবার ছেড়ে উঠে চলে গেল। ফলে তার পিছন পিছন জেমসও উঠে গেল। এদিকে অ্যাড্রিনে বলল, স্যারা, তুই কিছুদিন ওদের দুজনের থেকে দূরে থাক।
ম্যাক্স বোধহয় তোকে নিয়ে ইনসিকিউরিটিতে ভোগে। জেমস কোনোভাবে ম্যাক্সকে ভুলিয়ে টেবিলে ফিরিয়ে নিয়ে এলে স্যারা ম্যাক্সের কাছে ওর কথার জন্য সরি বলল। ম্যাক্সও ওকে সরি বলে ব্যাপারটাকে এখানেই শেষ করলো। এরপর আবার সন্ধ্যের সময় সবাই সমুদ্রের ধারে গিয়ে বসে একটু আড্ডা মারছিল। জেমস আর গ্রেগ বলল, আমরা একটু স্নান করে আসছি, তোমরা যাবে কি? ম্যাক্স আর অ্যাড্রিনে রাজি হয়ে গেল, কিন্তু স্যারা বলল, তোরা যা, আমি এখানেই ঠিক আছি। সমুদ্রে জেমস আর ম্যাক্সকে মজা করতে দেখে স্যারার বেশ খারাপ লাগছিল, কারণ ও এখনো জেমসকে ভালোবাসে। হঠাৎই ম্যাক্স চিৎকার করে বলল, আমার পায়ে কিছু লাগলো, তাড়াতাড়ি ওঠো এখান থেকে, এখানে নিশ্চয়ই কিছু আছে। ওদের চিৎকারে স্যারা সেখানে ছুটে এলো, দেখলো জলের হেলে একটা মৃত কচ্ছপ তীরে এসে পৌঁছেছে, কিন্তু সেই কচ্ছপটাকে বড় কোনো সামুদ্রিক প্রাণীতে অর্ধেকটা খেয়ে নিয়েছে। এসব দেখে ম্যাক্স বলল, ঠিক আছে, কাল আমরা শুধু ফ্রেশ ওয়াটারেই যাব, ভয় পাবার কিচ্ছু নেই। পরদিন ওরা একটা নৌকো করে এগিয়ে যাচ্ছিল ডেভিলস মাউথের দিকে। সারা দেখলো একটা বোট ভেঙে চুরমার হয়ে পড়ে রয়েছে। ওরা একটা অদ্ভুত জায়গায় এসে পৌঁছালো, যেখানে পাহাড় দাঁতের মতো ধারালো হয়ে জলের অনেকটা কাছে নেমে এসেছে। ম্যাক্স বলল, এটাই কি ডেভিলস মাউথ? সারা বলল, না, এটা নয়। যদি অনলাইনের ফটোর মতো হয় তাহলে ডেভিলস মাউথ আরো সুন্দর হবে। জেমস বলল, তাহলে তো আমাদের গুহার আরো অনেকটা ভিতরে যেতে হবে, কিছু খাবার আনলে ভালো হতো। সারা একটা প্রোটিন বার আর কিছু এমার্জেন্সি জিনিস নিয়ে এসছে। এবার ওরা কেপ গাইড ওয়াটের কাছে এসে পৌঁছালো। ওয়াট বলল, এর আগে তোমরা কি কেউ ড্রাইভিং করেছো? কারো জলে বা সুইমিং করতে ভয় লাগে? ম্যাক্স চোখের ইশারায় স্যারাকে কিছু বলতে বারণ করলো। সারা বলল, আমার জলের থেকে নয়, ওর নিচে থাকা প্রাণীদের থেকে ভয় লাগে। জেমস বলল, আমরা সবাই এটা প্রথমবারই করছি। ওয়াট বলল, ঠিক আছে, ভয়ের কিছু নেই। জলের গভীরতা 10 থেকে 15 মিটারের বেশি হবে না, আর জলের ভিতরে খুব ছোট ছোট মাছ থাকবে। তাহলে তোমরা এবার ওই বোটের থেকে নেমে যাও, আমরা এবার কায়াকে করে যাব। এরপর কায়াকে করে ওরা এনজয় করতে করতে একসময় এসে পৌঁছালো একটা গুহার সামনে। একটা বিশাল বড় পাহাড়ের নিচ দিয়ে লেকের ফ্রেশ ওয়াটার সমুদ্রে গিয়ে মিশেছে, কিন্তু ভিতরটা ঘন অন্ধকার, দেখলেই যেন কেমন গা ছমছম করে ওঠে। কিন্তু যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা তো এসব জায়গাতে আসবেই। এখানে কায়াক থেকে ওদের নেমে যেতে হলো। ওয়াট বলল, এখান থেকে আমাদের সাঁতরে ভিতরে যেতে হবে, এটা গুহার এন্ট্রান্স। ডেভিলস মাউথ আরো কিছুটা ভিতরে আছে। ওয়াট স্যারার পায়ের দাগগুলো দেখে বলল, তুমি ঠিক আছো? স্যারা বলল, হ্যাঁ, আমি ঠিকই আছি। একটা বোর্ডে এই গুহার ভিতরের রাস্তাটার একটা ম্যাপ আঁকা রয়েছে। ওয়াট সেটা দেখিয়ে বলল, আমরা এই গ্রিন মার্ক করা রাস্তাটা দিয়ে ভিতরে যাব, এটা অনেক ইজি হবে। কিন্তু ম্যাক্স বলল, আমার এই রেড মার্ক করা রাস্তাটা বেশি ভালো লাগছে, আমার মনে হয় আমাদের এটা দিয়েই যাওয়া দরকার। ওয়াট বলল, না না, বৃষ্টি বেশি হওয়ার জন্য এই রাস্তাটা স্কুবা ড্রাইভিং এর জন্য রাখা হয়েছে, কিছুদিন আগেই এখানে একটা তুফান এসেছিল। সারা বলল, আমি জানি, গ্রিন রাস্তাটাও বেশ সুন্দর আর কিছুটা সহজও, কিন্তু ম্যাক্সের চোখের ইশারায় জেমস সমেত বাকিরা ওই রেড রাস্তা দিয়েই যাব বলে ঠিক করলো, আর ওয়াটকেও বেশি টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলল। ওয়াট বলল, কারো লাইফ জ্যাকেট লাগবে? স্যারা বাদ দিয়ে আর কেউই নিল না লাইফ জ্যাকেট, যেন ওরা সব জানে এমন একটা ভাব। স্যারার সাথে একটা দড়ি আরো কিছু বেসিক জিনিসপত্র সাথে নিয়ে নিল। তখন সেখানে একজন স্কুবা ড্রাইভার এসে বলল, তোমার পায়ের এই দাগগুলো কি জেলিফিশের জন্য হয়েছে? স্যারা বলল, হ্যাঁ। ছেলেটি বলল, আমি এখানকার পুরো কেভ সিস্টেমটা দেখে নিয়েছি, এখানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো মোটা মোটা ক্যাটফিশ। এই গুহাটা তুফানের জন্য কিছুদিন বন্ধ ছিল, কাল থেকে আবার বন্ধ হয়ে যাবে। ছেলেটি স্যারাকে বলল, যদি ভয় লাগে তো জলের নিচে দেখবে, আমি তোমাকে টর্চের মাধ্যমে একটা ইশারা দেব, কারণ আমিও স্কুবা ড্রাইভিং করে তোমাদের সাথেই যাচ্ছি। ওদের কথা বলতে দেখে জেমস সেখানে এসে বলল, ফিউচারে কম্পেয়ারিং এর প্ল্যান বানাচ্ছিলে নাকি? সারা বলল, ভাবছি এবার সেটেল হয়েই যাব। স্যারার সাথে জেমসকে কথা বলতে দেখে ম্যাক্স সেখানে এসে বলল, তোরা কি যাবি নাকি এখানেই থাকবি? সবাই একে একে ঝাঁপিয়ে জলে নেমে গেল। স্যারা লাইফ জ্যাকেট পরেই জলে নামলো। তারপর স্কুবা মাস্ক দিয়ে প্রথমে জলের নিচটা দেখতে গিয়ে একটা ইল ওর চোখে পড়ল। ও চিৎকার করে উঠে ওয়াটকে বলল, নিচে তো একটা ইল আছে। ওয়াট বলল, ইল সমুদ্রে থাকে, এখানে নয়। অনেক প্রাণী ইলের মতো দেখতে হয়, চলো এগিয়ে যাই। প্রত্যেকের মাথায় একটা করে ক্যাপ ল্যাম্প রয়েছে, এটা ছাড়া ভিতরে কিছুই দেখা যাবে না, এতটাই অন্ধকার। ওরা ধীরে ধীরে সাঁতার কেটে কেটে এগিয়ে চলল। স্যারা মাঝের মধ্যেই জলের তলাটাকে দেখছে। ওয়াট বলল, এই রেড রাস্তায়
নেক্সট কেভটা খুবই স্পেশাল, খুবই সুন্দর, তোমরা দেখতেই থেকে যাবে, কিন্তু কেউ আওয়াজ করো না, কেন কি ওটাই হলো ডেভিলস মাউথ। ওয়াট স্যারাকে বলল জলের তলায় যাবার আগে পুরো শ্বাস ছেড়ে দেবে, তারপর গভীর শ্বাস নিয়ে ডুব দেবে। স্যারা দেখলো জলের অনেক নিচে সেই স্কুবা ড্রাইভার ছেলেটি রয়েছে। ছেলেটি সত্যি টর্চ জ্বালিয়ে স্যারাকে সিগন্যাল দিল। খানিকটা এগিয়ে যাবার পর ওয়াট বলল, এটা হলো ব্লু টানেল। সূর্যের রশ্মি সাদা বালিতে রিফ্লেক্ট করে এখানে এসে পড়ে আর আমাদের বাইরে যাবার রাস্তা দেখায়। এই ব্লু টানেলটা পেরিয়ে ওরা পৌঁছালো ডেভিলস মাউথে, যেখানে উপরের পাহাড় ছুচুলো দাঁতের মতো হয়ে নিচে নেমে এসেছে। ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। এখানে উপরটা কিছুটা ফাঁকা, যেখান দিয়ে সূর্যের রশ্মি ভিতরে ঢুকছে। কিছু বাদুড় এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, বাকি অসংখ্য বাদুড় গুহার দেওয়ালে বসে রয়েছে। সেসব দেখে গাইড বারণ করা সত্ত্বেও গ্রেগ একটা সিটি বাজিয়ে দিল। সেই আওয়াজে সমস্ত বাদুড়গুলো উঠে গিয়ে উড়তে শুরু করলো। এরপর ওরা আরো খানিকটা ভিতরে গেল। ওয়াট বলল, এবার আমরা পৌঁছে গেছি স্কেলিটন কেভে। এখানে জলের নিচে প্রচুর মানুষের আসল কঙ্কাল রয়েছে। এই কেভগুলো অনেক অনেক বছর পুরনো। এখানে জমি ধসে যাবার কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। আমরা এখানে শুধুমাত্র এই কেভের অতিথি। তোমরা এই কেভের মর্যাদা না করলে ক্ষতি হবে। গ্রেগ কথাগুলো একদমই সিরিয়াস না নিয়ে হাসতে শুরু করলো। ওয়াট বলল, এটা হাসার মতো কোনো কথাই ছিল না। স্যারা আবার জলের তলায় সেই স্কুবা ডাইভারকে দেখতে পেল। স্যারা মাঝের মধ্যেই জলের তলাটা দেখছে, কারণ ওর জেলিফিশের উপর একটা প্রচন্ড ভয় বসে গেছে। এরপর ওরা সবাই মিলে একটা পাথরের উপর বসে ফটো তুলল। গ্রেগ মজার ছলে তখনই একটা পাথরের দাঁত টেনে ভেঙে দিল। ওয়াট রেগে গিয়ে বলল, আমি বলেছিলাম না এই পাথরে হাত না দিতে, এগুলো খুবই হালকা হয়, তোমার জন্য আমরা সবাই মরবো। এবার ওয়াট ওদের নেক্সট কেভের দিকে নিয়ে গেল। যাবার পথে ওরা দেখলো জলে প্রচুর মরা মাছ ভেসে রয়েছে। ওয়াট বলল, এরা সমুদ্রের মাছ। স্যারা বলল, তুফানের জন্যই হয়তো সমুদ্রের মাছেরা এখানে ঢুকে গেছে আর এখানে ফ্রেশ ওয়াটারে এসে মারা গেছে। একটা কেভের রাস্তা দেখে স্যারা বলল, ম্যাপ অনুযায়ী এই কেভটা একটা প্যাসেজ থেকে সোজা সমুদ্রের দিকে গিয়ে খোলে। ওয়াট বলল, হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু যেখানে রাস্তাটা খোলে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উপরে। এবার আমি একটা আলাদা রাস্তা দিয়ে তোমাদের নেক্সট কেভে নিয়ে যাব। স্যারা জলের তলায় আবারও একটা মরা ইল দেখতে পেল। ওরা আরো খানিকটা এগিয়ে গেল, কিন্তু এখানে আমরা জলের তলায় সেই ভয়ঙ্কর বুল শার্ককে সাঁতার কাটতে দেখতে পাই। হঠাৎই স্যারা চিৎকার করে উঠে বলে, আমার পা ছুঁয়ে কিছু একটা গেল। অ্যাড্রিনে বলল, কিচ্ছু নেই, তুই ভয় পাস না। ওয়াট এগোতে এগোতে বলল, এখানের পাথর খুবই ছুঁচলো, খুব সাবধানে এগোবে। লাইমস্টোন ধসে যাবার কারণেই এই কেভস গুলো তৈরি হয়েছিল। যাবার পথে একটা ছুঁচলো পাথরে পা লেগে সত্যি অ্যাড্রিনের পাটা কেটে গেল। সেখান থেকে রক্ত বেরিয়ে জলে মিশতে শুরু করলো। একটা পাথরের উপরে অ্যাড্রিনেকে উঠিয়ে স্যারা ওর পায়ে টেপ লাগিয়ে দিল যাতে রক্ত বন্ধ হয়। গ্রেগ একদমই রক্ত দেখতে পারে না। রক্তের নাম শুনেই ও প্যানিক করতে শুরু করে। জেমস ওকে কিচ্ছু হয়নি বলে খানিকটা শান্ত করলো। অ্যাড্রিনোও বলল, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। ওয়াট বলল, এবার আমাদের ফিরতে হবে। এখানকার পলিসি এটাই, কারোর আঘাত লাগলে এখানে থাকা চলবে না। কিন্তু আবারও ম্যাক্সের সেই জেদ, ও শেষ কেভটা দেখেই যাবে। ওদিকে ওয়াট কিছু একটা ফিল করছিল। ও এখানকার এতদিনের গাইড, কোনো কিছু ক্ষতির গন্ধ ও সবার আগে পেয়ে যায়। স্যারা ম্যাক্সকে বলল, অ্যাড্রিনের পা থেকে তো রক্ত বেরোচ্ছে, ও যাবে কি করে? কিন্তু না, ম্যাক্স কারো কথা শুনবে না। ও বলল, তোরা ফিরে যা, আমি নেক্সট কেভটা দেখে এসে তোদের জয়েন করব। এবার ম্যাক্সকে তো একা ছাড়া যাবে না। ওদিকে জলের তলায় সেই ডুবুরি ছেলেটাও ফিল করলো ওর পিছনে বিশাল বড় কিছু একটা রয়েছে। হঠাৎ সামনে থেকে সেই বুল শার্ক এসে ডুবুরিকে অ্যাটাক করে আর তার অর্ধেকটা শরীর খেয়ে ফেলে। এদিকে ম্যাক্সের জন্য সবাই সামনের কেভে যেতে বাধ্য হয়, যেটা ওয়াটের একদমই পছন্দ হচ্ছিল না। এখানে গাইডের কথা কেউই শুনছে না। ওয়াট ওদের নেক্সট কেভের দিকে নিয়ে গেল, বলল, লাইটগুলো অফ করে দাও। অন্ধকার গুহায় খানিকক্ষণ এগোনোর পর ওরা এমন একটা গুহায় এসে পৌঁছালো যেখানকার জলটা নাড়লে নীলচে আভা ফুটে উঠছে, যেন কোনো ম্যাজিক। কি অপূর্ব সুন্দর দৃশ্য! ওরা আনন্দে মেতে উঠলো, সবাই মিলে জল নিয়ে খেলতে শুরু করলো। ওয়াট বলল, এবার কিন্তু আমাদের ফিরতে হবে,
আমি তোমাদের আরো অনেক কেভ দেখাতে দেখাতে নিয়ে যাব। ম্যাক্স বলল, আমরা তো এইমাত্র এখানে এলাম, আরো কিছুক্ষণ থাকি। ওদের পায়ের তলা দিয়ে আমরা আবার সেই বুল শার্ককে চলে যেতে দেখলাম। স্যারা অ্যাড্রিনেকে ওর জ্যাকেটটা দিয়ে নিজে আবার একটু জলের তলায় ডুব দিল। দেখলো একটা জায়গায় কালো মতো কিছু একটা রয়েছে। সামনে এগিয়ে হাত দিতেই ও দেখলো সেটা রক্ত। তৎক্ষণাৎ ও উপরে উঠে এসে বলল, সেই স্কুবা ড্রাইভারের হয়তো চোট লেগেছে, নিচে অনেক রক্ত রয়েছে। ওয়াট বলল, আমাদের এক্ষুনি বেরোতে হবে। ঠিক সেই মুহূর্তেই স্কুবা ড্রাইভারের স্কুবা মাস্কটা ভেসে উঠল। মাস্কের কাঁচগুলো ভাঙা রয়েছে, ওর মধ্যে একটা শার্কের দাঁতও ফেসে রয়েছে। ওয়াট বলল, এখানে একটা শার্ক রয়েছে। শার্কের কথা শুনেই সবাই ভয়ে জল থেকে চটপট করে উঠে গিয়ে একটা পাথরে বসলো। স্যারা বলল, আমাদের ওয়াটের কথা শোনা উচিত। আবারও জেদি ম্যাক্স বলল, এখানে ফ্রেশ ওয়াটারে শার্ক কি আসতে পারে? আমরা এইভাবে কেভ থেকে হড়বড়িতে বেরোতে পারি না। কোনো সমস্যা হলে একটা প্ল্যান তো করতে হবে। ওয়াট বলল, আমি তোমাদের সুরক্ষিত বাইরে নিয়ে যাব, এখন তাড়াতাড়ি চলো। কিন্তু ম্যাক্স বলল, না, আমি যাব না। এ নিয়ে ওদের 5 বন্ধুর মধ্যে তর্ক শুরু হয়ে যায়। ওয়াট চিৎকার করে বলল, তোমরা যাবে তো চলো, না হলে আমি চলে যাচ্ছি। শেষমেশ ও চলেই গেল। ওয়াটকে দেখতে না পেয়ে অ্যাড্রিনে বলল, না, এটা হতে পারে না। এবার আমরা কি করব? গাইডকে ছাড়া আমরা বাইরে বেরোবো কিভাবে? তারপর জলে রয়েছে সেই ভয়ঙ্কর শার্ক। ম্যাক্স বলল, চলো, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব। ওরা জলে নেমে এগোতে থাকলো। অ্যাড্রিনে স্যারাকে বলল, আমার পায়ের টেপটা বোধহয় লুজ হয়ে গেছে। আমরা দেখি ওর পা থেকে রক্ত বেরিয়ে জলের সাথে মিশে যাচ্ছে। স্যারা বলল, চল, বাইরে বেরিয়ে আমি আবার বেঁধে দেব। আমরা সবাই একসাথেই বাইরে বেরোবো। গ্রেগ বলল, আমরা আর বেরোতেই পারবো না, আমরা এবার মরতে চলেছি এখানে। আজ আমি আমার মাকে একবারও ফোনও করিনি। ম্যাক্স বলল, প্যানিক করিস না, কিচ্ছু হবে না। কিন্তু ওরা তো আর রাস্তা জানে না, কোন দিক দিয়ে এগোচ্ছে, এটা বেরোনোর পথ কিনা কে জানে। ওরা এই মৃত্যুপুরীতে এসে ফেসে গেছে। গ্রেগ ভয়ে আর এগোতেই পারছে না। জেমস ওকে নিজের সাথে টেনে নিয়ে চলল। সবার পিছনে ছিল অ্যাড্রিনে। ও বারবার করে পিছন ফিরে তাকাচ্ছিল। রক্তের গন্ধে শার্ক সত্যি ওদের ফলো করতে শুরু করেছে। অ্যাড্রিনে এবার পিছনে শার্কের পাখনা দেখতে পেল। খুবই দ্রুত গতিতে শার্ক ওদের দিকে এগিয়ে আসছে। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল অ্যাড্রিনে। ওর কাছে এসে শার্কটা জলে ডুব দিল। তারপর হঠাৎ গ্রেগের পা কামড়ে ধরে গুহার দেওয়ালে ওকে আছাড় মারতে লাগলো। গ্রেগ চিৎকার করে উঠে বলল, আমাকে বাঁচাও। এদিকে সবাই চিৎকার করতে শুরু করেছে। অতিরিক্ত চিৎকারে গুহার ভিতরে কান পাতা যাচ্ছিল না। শার্ক গ্রেগকে এই দেওয়াল ওই দেওয়ালে আছাড় মেরে শেষ পর্যন্ত জলে ডুব দিল। অ্যাড্রিনে গ্রেগকে বাঁচাতে গেলে শার্ক ওকেও টেনে নিয়ে গেল। খানিকক্ষণ পরে গ্রেগের লাইফ জ্যাকেটটা ভেসে উঠল আর উঠে এলো অ্যাড্রিনে। রক্তে লাল হয়ে গিয়েছে সেখানকার জলটা। অ্যাড্রিনে কাঁদতে শুরু করলো। বাকিরা বলল, চল, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। অ্যাড্রিনে বলল, গ্রেগকে ছেড়ে আমি এখান থেকে যাব না। ওরা অ্যাড্রিনেকে জোর করে টেনে নিয়ে যেতে শুরু করলো। গুহার দেওয়ালে উঠে দাঁড়ালো সবাই। দেখলো অ্যাড্রিনের সারা শরীর কেটে গেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে। সারা বলল, এগুলো মনে হয় ধারালো পাথরে লেগে হয়েছে, যখন শার্ক ওকে টেনে নিয়ে গিয়েছিল। ম্যাক্স বলল, আমি ঠিক কোনো না কোনো রাস্তা বের করব। সবাই দেখলো শার্কটা নিচের জলে ঘুরে ফিরে বেড়াচ্ছে। জেমস বলল, এটা বুল শার্ক, ফ্রেশ ওয়াটার আর সল্ট ওয়াটারেও থাকতে পারে। আমার মনে হয় ও এখানে এসে ফেঁসে গেছে, বাইরে বেরোতে পারছে না। অ্যাড্রিনের কান্না থামছেই না। স্যারা বলল, ওয়াট আমাদের গাইড ছিল, ওর কথা আমাদের শোনা উচিত ছিল। ম্যাক্স বলল, তাহলে নিশ্চয়ই ওয়াট বাইরে বেরিয়ে কাউকে আমাদের সাহায্যের জন্য পাঠাবে। আমাদের এখানেই অপেক্ষা করা উচিত। স্যারা ম্যাপটা বের করে দেখে বলল, এর পরে মরা মাছের কেভটা আছে, তারপর সেই বাদুড়ের কেভটা। মনে হয় ওয়াট এই হানিকুম্বের রাস্তাটাই নেবে। খুব ছোট টানেল, শার্ক ওর পিছু করতে পারবে না। সারা বলল, ওয়াট যদি বেরোতে না পারে? সত্যি স্যারার কথা মতো ওয়াটও বুঝতে পারছিল না যে কোন রাস্তাটা দিয়ে বেরোবে। ডুব সাঁতার দিয়ে ও আগে যাবার রাস্তাটা দেখলো। ঠিক তখনই শার্কটাকে ও সামনের দিক থেকে আসতে দেখতে পেয়ে ভয় পেয়ে খুব সরু একটা পাথরের মধ্যে ওঠার চেষ্টা করলো। কিন্তু পাথরগুলো তো খুবই হালকা আর স্লিপি, উঠতে গিয়েই ভেঙে যাচ্ছিল।
কিছুক্ষণ ওইভাবেই ঝোলার পর শার্ক ওর পা ধরে সেম ব্রেগের মতো ওকে টেনে নিয়ে গেল। ওয়াট চিৎকার করে উঠল, যে চিৎকার প্রতিধ্বনিত হয়ে এদের কানে এসে পৌঁছালো। ওরা বুঝতে পারলো ওয়াটও আর নেই। সবাই হতাশায় ভেঙে পড়ল। সারা বলল, এবার আমাদের বাঁচাতে আর কেউ আসবে না। জেমস বলল, আমাদের খুঁজতে হবে যে ওয়াট কোন রাস্তায় গিয়েছিল, তারপর আমরা একটা অন্য রাস্তায় যাব। সারা বলল, দাঁড়াও, আরেকটা রাস্তা আছে। আমরা ওই সামনের কেভ থেকে সোজা সমুদ্রে যেতে পারবো। আমি দেখেছিলাম এই প্যাসেজটা সমুদ্রে গিয়ে খোলে। ব্যাস, আবারও মাঝপথে নিজের নাক ঢুকিয়ে ম্যাক্স বলল, আমাদের কাছে এই কেভের ম্যাপ আছে, কিন্তু সমুদ্রের ম্যাপ তো নেই। আমরা তো জানি না রাস্তাটা কোথায় খুলবে। অ্যাড্রিয়েন ঘায়েল হয়ে আছে, আমরা গিয়ে ওর জন্য সাহায্য নিয়ে আসবো। অ্যাড্রিয়েন, তুই এখানেই থাক। অ্যাড্রিয়েন বলল, না, আমি কোনোভাবেই এখানে একা থাকবো না। স্যারা বলল, তোরা যা, আমি একে একা এখানে ছেড়ে যেতে পারবো না। ম্যাক্স বলল, তাহলে তুই আমাকে ম্যাপটা দে, আমি আর জেমস যাচ্ছি। জেমস বলল, কিন্তু স্যারা ঠিকই বলেছে, আমাদের ওদের সাথে এখানেই থাকা উচিত। ম্যাক্স বলল, ঠিক আছে, স্যারা আমাকে ম্যাপটা দে, আমি গিয়ে সাহায্য নিয়ে ফিরে আসছি। স্যারা ম্যাপটা দেবার সময় অ্যাড্রিয়ান আবার পা স্লিপ করে জলে পড়ে গেল। স্যারা বলল, অ্যাড্রিয়ান, তাড়াতাড়ি উপরে ওঠো। কিন্তু অ্যাড্রিয়ান উঠতেই পারছিল না। অন্যদিকে জলের ছপাত ছপাত শব্দে শার্কটা আবার ওদের কাছে চলে এসেছে। অ্যাড্রিয়ানের পা ধরতে যাবে, তখনই স্যারা আর জেমস কোনোভাবে ওকে টেনে খানিকটা উপরে তোলে। শার্কটা এসে সোজা গুহার দেওয়ালে ধাক্কা খায় আর একটা গর্তে ফেঁসে যায়। স্যারা সেটা দেখে বলল, শার্কটা ফেঁসে গেছে, আমার মনে হয় আমাদের এক্ষুনি এখান থেকে বেরোনো উচিত। কিন্তু পাথরগুলো যেহেতু খুবই হালকা, তাই শার্কটা সেটা ভেঙে বেরিয়ে গেল। আর পাথর ভেঙে যাওয়ায় অ্যাড্রিনে আবার জলে পড়ে যায়। এবার ও আর শার্কের কবল থেকে বাঁচতে পারে না। শার্ক অ্যাড্রিনেকে টেনে সোজা জলে ডুব দিল। স্যারা বলল, অ্যাড্রিনেও আর বেঁচে নেই। স্যারা ম্যাপটা জল থেকে তুলে আনলো। জেমস বলল, এই পাথরটা ভাঙতেই চলেছে, এবার আমাদের এখনই এখান থেকে যেতে হবে। স্যারা বলল, চল, ওই সমুদ্রের রাস্তাটাই ধরি। কিন্তু না, ম্যাক্স কোনো দিন কারোর কথা শোনেনি, এখন এই পরিস্থিতিতেও শুনল না। ও বলল, হানিকম্বের রাস্তায় যাব, মনে হয় ওই সরু রাস্তায় শার্ক আসতে পারবে না। শার্কটা তো সমুদ্রের থেকেই এসেছে, সমুদ্রে নিশ্চয়ই আরো অনেক শার্ক রয়েছে। সারা বলল, সেখানে আমরা অনেক উপায় পাবো বেঁচে ফেরার, কিন্তু ভিতরে অ্যাটাক করলে আমরা পালাতে পারছি না তো। জেমস বলল, আমার মনে হয় স্যারা ঠিকই বলছে। ম্যাক্স এই পরিস্থিতিতেও বলল, তুই ওর সাইড নিচ্ছিস কেন? তোর মনে হচ্ছে আমি আমার বন্ধুদের সামলাতে পারি না? জেমস রেগে গিয়ে বলল, আমি কারোর সাইড নিচ্ছি না, তুই বারবার কথা ঘুরিয়ে দিচ্ছিস। আজ তোর জেদের জন্যই আমাদের এই অবস্থা। আমি তোর সাথে থেকে তোর হ্যাঁ হ্যাঁ মিলিয়ে থকে গেছি। ম্যাক্স শুনে বলল, ঠিক আছে, তাহলে তোরা সমুদ্রের রাস্তায় যা, আমি হানিকম্বের রাস্তাতেই যাব। ও জলে নেমে এগোতে থাকলো। এখন ম্যাক্সকে তো আবারও একা ছাড়া যাবে না, তাই জেমস আর স্যারাও ওর পিছন পিছন এগিয়ে চলল। ম্যাক্স ম্যাপটা দেখে বলল, আমরা এই স্কেলিটন কেভে রয়েছি, যেটা হানিকম্ব কেভের সাথে মিশেছে। ম্যাপের হিসেবে জলের তলায় একটা এন্ট্রান্স আছে, দাঁড়া আমি দেখে আসছি। ম্যাক্স জলে ডুব দিয়ে দেখে এসে বলল, অনেকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে হবে কিন্তু। ওরা ডুব দিয়ে এগিয়ে চললো। এরপর একটা গুহায় এসে পৌঁছালো। ম্যাক্স বলল, ওই উপর দিয়ে একটা এন্ট্রান্স রয়েছে। সারা বলল, চল, তাহলে গুহার দেওয়ালে চড়তে হবে। ওরা কোনোভাবে কষ্ট করে সেই গুহার দেওয়াল বেয়ে উপরে উঠলো, কারণ পাথর প্রচন্ড স্লিপি আর ধারালো হয়ে রয়েছে। উপরে একটা সরু টানেলের মতো রয়েছে, যেটা দিয়ে একাই খুব সাবধানে সংকীর্ণভাবে এগোতে হবে। ওরা খুব সাবধানেই এগোতে থাকলো, কারণ পাথর ধসে গেলে ওরা আবার জলে গিয়ে পড়বে। খানিকটা এগোনোর পর ওরা একটা আলোর রশ্মি দেখতে পেল। আবারও মন আনন্দে নেচে উঠল, ওই তো বাইরে বেরোনোর রাস্তা। এরপর আবারও তাড়াহুড়ো করতে ম্যাক্সের নিচের পাথর ধসে গেল। ম্যাক্স একটুখানি পাথর ধরে ঝুলতে শুরু করলো। তখনই সেখানে স্যারা এসে ম্যাক্সের হাত দুটো ধরে ফেলে আর দেখলো নিচে অলরেডি শার্কটা ঘোরাফেরা করছে। কিন্তু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরই শার্কটা চলে গেল। আর বেশিক্ষণ ঝুলে থাকতে না পেরে ম্যাক্স জলে পড়ে গেল। ম্যাক্সের সাথে যাবার জন্য জেমস আর স্যারাকে আবারও জলে ঝাঁপ দিতে হলো। বাইরে বেরোনোর মুখে এসেও বেরোতে পারলো না ওরা। এবার স্যারা জলে ডুব দিয়ে দেখে এসে বলল, এখানে নিচে একটা টানেল রয়েছে আর ওর উপরে ছোট ছোট এয়ার পকেট আছে। আমাদের সেই এয়ার পকেটের নিঃশ্বাস নিয়ে নিয়ে এগোতে হবে আর বেশ খানিকক্ষণ নিঃশ্বাস বন্ধ করেই থাকতে হবে। কথা মতো সেই ছোট ছোট জায়গায় নিঃশ্বাস নিয়ে নিয়ে ওরা এগোতে থাকলো। এটাই হানিকম্বের সেই টানেল। আমরা দেখি
শার্কটাও সাইডে সাইডে ওদের সাথেই এগিয়ে যাচ্ছে আর মাঝে মাঝে ছোট ছোট হোলের মধ্যে দিয়ে ওদের উপর অ্যাটাক করছে, কিন্তু হোলগুলো যেহেতু ছোট তাই আটকে যাচ্ছে, ভিতরে ঢুকতে পারছে না। একটা সরু রাস্তা দিয়ে পেরোনোর সময় জেমসও আটকে গেল। এখন কি করবে ওরা? ম্যাক্স সেই এয়ার পকেট থেকে নিঃশ্বাস নিয়ে মাউথ টু মাউথ দিতে থাকলো, আর স্যারা একটা ছুরি দিয়ে সেই ভঙ্গুর হালকা পাথরকে ভাঙার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তখনই জেমস ইশারা করে বলল, তোমরা যাও, আমার আর ফেরা হবে না। অগত্যই জেমসকে ছেড়ে কাঁদতে কাঁদতে ম্যাক্স আর স্যারা এগিয়ে গেল, কারণ জেমসের সাথে থাকলে ওরাও তো মারা যাবে। ম্যাক্সের এই মৃত্যুপুরীতে সলিল সমাধি হলো। এবার ওরা ডুব সাঁতার দিয়ে একটা গুহায় এসে পৌঁছালো। সেখানে গ্রেগের মৃতদেহের কাটা অংশটা পড়ে রয়েছে। স্যারা একটা পাথরের উপরে উঠে দাঁড়িয়ে বলল, আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে এসেছি। এখানে বসে ম্যাক্স কাঁদতে শুরু করলো, যেখানে গ্রেগ আর অ্যাড্রিনে মারা গিয়েছিল। এখান থেকে আবার সেই সমুদ্রের রাস্তাটা দেখা যাচ্ছে। জেমসকে হারিয়ে ম্যাক্স কান্নায় ডুবে গেছে। এবার ও নিজের ভুল, নিজের জেদের কথা স্যারার কাছে স্বীকার করে বলল, আমাকে একা ছেড়ে যাস না প্লিজ, আমাকে ক্ষমা করে দে। জেমস আমার জন্যই মারা গেল। জলে আবারও ছপাত ছপাত আওয়াজটা শুনে স্যারা সামনে গিয়ে দেখলো শার্কটা সে বাদুড়গুলোকে খাবার চেষ্টা করছে। ওর পিছু পিছু ম্যাক্স এসে বলল, ওই দেখ ব্লু টানেলটা, ওটাই তো বেরোনোর রাস্তা। ওরা চুপি চুপি সেই দিকটাতে এগোতে থাকলো, লাইট অফ করে দিয়ে। ওদের চোখের সামনে অ্যাড্রিনের মৃত শরীরটা ভাসছিল। স্যারা বলল, দাঁড়া একটু। আবারও ম্যাক্স হড়বড়িয়ে বলল, খুব কাছেই আছে, আমি পৌঁছে যাব। কিন্তু তখনই ওর পিছু নিয়েছে শার্কটা। স্যারা চিৎকার করে ম্যাক্সকে ডেকে বলল, তোর পিছু নিয়েছে শার্কটা। তখন স্যারা হড়বড়িয়ে একটা পাথরের মতো একটা ছোট মতো জায়গায় উঠে দাঁড়ালো, কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না। এদিকে হাত দিয়ে জলে আওয়াজ করে স্যারা শার্কটাকে ওর দিকে আসতে বলল। জলের আওয়াজে শার্কটা ম্যাক্সকে ছেড়ে দিয়ে স্যারার দিকে এগিয়ে গেল। তখন ও একটা লাল লাইট শার্কটার মুখে ঢুকিয়ে দেয়। শার্কটা কিছু বুঝতে না পেরে তখনকার মতো সেখান থেকে পালায়। একটা পাথর পড়ে ম্যাক্সের ডান হাতটা থেতলা গেছে, রক্ত বেরোচ্ছে। স্যারা বলল, আমি এবার সমুদ্রের রাস্তা দিয়েই যাব, তারপর তোর জন্য সাহায্য নিয়ে আসবো, তুই এখানে ওয়েট কর। স্যারা কোনোভাবে গুহার দেওয়াল বেয়ে সেই সমুদ্রের রাস্তায় গিয়ে উঠল। দেখলো বাইরের সমুদ্রটা অনেকটা নিচে, এখান থেকে নামা সম্ভব নয়। ম্যাক্স বলল, আমাকে ফেলে যাস না প্লিজ, আমিও উঠতে চেষ্টা করছি। কিন্তু ও উঠতেই পারলো না। স্যারা আবারও নেমে এসে বলল, দাঁড়া, জোয়ারের জন্য অপেক্ষা করি, তাহলে বাইরের জলের স্তরও বাড়বে আর আমাদের বেরোতে সুবিধা হবে। জোয়ার এলে স্যারা আবারও উপরে উঠলো। ম্যাক্স বলল, আমিও যাব। স্যারা ওকে দড়িটা ফেলে দিয়ে বলল, এটা বেঁধে নে। অন্য প্রান্তটা ও নিজের কোমরে বেঁধে নিল। বলল, এবার আস্তে আস্তে ওঠ। কিন্তু ম্যাক্স তাও পারছিল না, কারণ ওর ডান হাতটা বেকার হয়ে গিয়েছিল। ও প্রাণপণে চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে শার্কটা হাঁ করে ঝাঁপিয়ে ম্যাক্সের পা ধরে টেনে ওকে নিয়ে গেল। এখানে যেহেতু স্যারার সাথে ম্যাক্সের কোমরে দড়ি বাঁধা ছিল, তাই সেই টানে স্যারাও আবার জলে পড়ে গেল। তীব্র গতিতে শার্ক ম্যাক্সকে টেনে নিয়ে যাচ্ছে, আর সেই টানে স্যারাও জলের তলায় পাথরের খোঁচা খেতে খেতে চলে যেতে থাকে। সেই পরিস্থিতিতেই স্যারা ছুরিটা বের করে কোনোভাবে রশিটাকে কাটে আর জলের উপরে ভেসে ওঠে। তারপরও বুঝতে পারলো ম্যাক্সও আর বেঁচে নেই। রাগে দুঃখে ও কেভের দেওয়ালে মাথা ঠুকতে থাকে। ম্যাক্সকে মেরে শার্কটা সেখানেই আবার ঘোরাফেরা করছিল। স্যারার মনে পড়ল ওয়াট বলেছিল এই পাথরগুলো খুবই হালকা, তাই স্যারা একটা জায়গায় উঠে চাকু দিয়ে খানিকটা হোল করলো আর সেখানে চাকুটাকে ফাঁসালো আর দড়িটা তাতে বাঁধলো। তারপর সেই দড়ি দিয়ে নিজে ঝুলে পা দিয়ে জলের মধ্যে আঘাত করতে থাকলো, যাতে শার্কটা সেই আওয়াজে ওর দিকে আসে। এরপর শার্কটা সেই আওয়াজ শুনে স্যারার পায়ের কাছে আসছিল, তখনই স্যারা পাটা তুলে নিচ্ছিল, ফলে গুহার দেওয়ালে শার্কটার মাথা ঠোকা যাচ্ছিল। একবার দুবার, এরপর তিনবারের বেলায় শার্কটা ঝাঁপিয়ে স্যারাকে খেতে গেলে স্যারা জলে ঝাঁপ দিল এবং শার্কটা সেখানকার পাহাড় ধসে ভিতরে ঢুকে গেল। উপর থেকে গুহার দেওয়ালটা ওর উপর চাপা পড়ে যায়, ফলে শার্কটার ওখানেই মৃত্যু হয়। ওদিকে লাইমস্টোন পাথর ধসে গিয়ে স্যারার জন্য একটা রাস্তা খুলে দিয়েছে। সেই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে স্যারা দেখলো বাইরে খুব কাছেই রয়েছে সমুদ্র এবং কতগুলো বোটও সেখানে রাখা রয়েছে। বেঁচে ফেরার আনন্দে ওর মন
মনটা নেচে উঠল। কিন্তু ওর বন্ধুদের তো হারাতে হলো। এক আশ্চর্য অনুভূতিতে স্যারা চিৎকার করে উঠল। এবং বন্ধুরা, কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। আশা করছি আপনাদের আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর হাইপ করে দেবেন। আর আমার চ্যানেল ফিল্মসারকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।